আগের ভিডিওতে যেমনটা সবাই দেখেছিলেন, রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে আমরা এসে গেছিলাম বারসই জাংশনে, এবং বারসই জাংশন থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে করে শিলিগুড়ি স্টেশনে আসি। শিলিগুড়ি স্টেশন থেকে লাঞ্চ করে নিয়ে উঠে পড়ি আমাদের ক্যাবে, যেটা অলরেডি আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড ছিল। আজকে সেটা দ্বিতীয় পর্বে আমার গন্তব্যস্থল পেলিং। রাস্তায় যে কটা স্পট পড়বে সবই কভার করব। রাস্তায় তো মারাত্মক জ্যাম, একই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি। এরকমই একটা ভয়ঙ্কর কিন্তু সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমি এগিয়ে চললাম পেলিংয়ের উদ্দেশ্যে। আমার কথা স্পষ্ট আসছে কিনা জানি না, তবে ঘন্টাখানেক শিলিগুড়ি থেকে আসার পর একটা হেভি স্পটে ড্রাইভার দাদা দাঁড় করিয়েছে আমাদেরকে। স্পটটা একবার দেখাই আপনাদের পছন্দ হতে বাধ্য। শিলিগুড়ি থেকে প্রায় 1 ঘন্টা গাড়ি করে আসার পর ড্রাইভার দাদা আমাদের তিস্তা নদীর পাশে একটা স্পটে দাঁড় করালেন। যদিও জায়গাটার নাম আমাদের সবার কাছেই অজানা। উনি বলছিলেন এটা একটা সেলফি পয়েন্ট, এখানে দাঁড়িয়ে সবাই সেলফি তোলে। আমিও তাই দাঁড়িয়ে গেছিলাম। সত্যি খুব সুন্দর জায়গাটা ছিল, দেখার মতো। এত হাওয়া হচ্ছিল, কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে তো ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হয়েছিল। তো এখান থেকে অনেকে নিচে ওই লাস্ট ভিউ পয়েন্ট অবধি অনেকেই যায়, বাট আমাদের পক্ষে যাওয়া ওই অত নিচে সম্ভব না এই স্রোতের মধ্যে। আর আমাদের হাতেও সময় কম আছে, ট্রেন লেট করার জন্য অনেকটা। তো বেসিক্যালি আমরা এখন ডিরেক্টলি হোটেলে যাবো, আর হোটেলে যাওয়ার পথে যে কটা স্পট পড়বে সেগুলোকে কভার করার চেষ্টা করবো। ঝটপট কয়েকটা ছবি তুলে বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে, কারণ আমাদের লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব পেলিংয়ে পৌঁছতে হবে রাত হওয়ার আগে। জলটা হচ্ছে কি একদম নর্মাল জলের মধ্যেই, বাট খেতে খুবই লাইট। আর বলা হয় এই জলটা নাকি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কতটা কমে যায়, এটা ঠিক কিনা জানি না, বাট ঠিক আছে, সবাই যখন বলছে আমরা যখন ভগবান নিজে বসে আছেন, বিশ্বাস করে জলটা একটু নিয়ে নেওয়া। প্রচলিত আছে পাহাড়ের এই জল প্রত্যেকদিন খালি পেটে সকালে করে অল্প অল্প করে খেলে নাকি গ্যাস্ট্রিক্সের সমস্যা দূর হয়ে যায়। তো যাই হোক, একটু জল ভরে নিলাম, নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় তখন প্রচণ্ড বৃষ্টি এসছে, মনে একটা ভয়, একটা আশঙ্কা থেকেই যায়, যেহেতু পাহাড়ি রাস্তা আর রাস্তায় অলরেডি ধস নেমে রয়েছে অনেক জায়গায়, সবে সবে ক্লিয়ার হয়েছে, কিছু জায়গায় রাস্তা ভাঙা পুরো, তো একটু ভয় থেকেই যাচ্ছিল। বৃষ্টি হওয়ার পরপর রাস্তার অবস্থা তো হয়ে গেছিল খুবই খারাপ। বৃষ্টির জন্য, রাস্তা খারাপের জন্য মোটামুটি সব মিলিয়ে সন্ধ্যেই হয়ে গেছিল আমাদের হোটেলে পৌঁছতে। এটা রুমের আমাদের বাথরুম, বেশ বড়ই রুম ছিল, বড়ই বাথরুম ছিল, বাথরুমে গিজার ছিল। এটা হলো আমাদের বেডরুম, একটা বড় বিছানা। আমাদের দুটো রুম দেওয়া হয়েছিল, একটা বাবা মায়ের জন্য, একটা আমার আর ভাইয়ের জন্য। রুমের বাইরে ছিল একটা ব্যালকনি, ব্যালকনি থেকে বাইরের পাহাড়ি গ্রামের যে আলোগুলো দূর থেকে খুব সুন্দর লাগছিল। এটা হলো একটা ওয়ার্ড্রপ দিয়েছিল, যেখানে আমরা আমাদের ব্যাগ, জামা কাপড় রাখতে পারছিলাম। একই সঙ্গে ওরা গরম জল প্রোভাইড করছিল, আর এখানে একটা খাবারের মেনু রাখা ছিল যদি এক্সট্রা আপনারা কিছু খেতে চান। আমার আর ভাইয়ের রুম নাম্বার ছিল 302, বাবা মায়ের রুম নাম্বার ছিল 301। ওই 302 এর পাশে যে ব্যালকনিটা ছিল, ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা ছিল ঠিক এরকম। রাত্রি 8টা বাজতেই আমাদের ডিনারের ডাক পড়ে গেল। ডিনারে ছিল জিরা রাইস, মাংস, বেগুনি, স্যালাড আর আচার। সিম্পল খাবার, যেটা খেয়ে শরীর খারাপ করার সম্ভাবনা একদমই নেই। এতটা জার্নির পরে এরকম খাবার খেয়ে শরীরটা বেশ ভালোই লাগছিল, রাতের ঘুমটাও ভালো হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6টা। আর আমার যে রুমটা কালকে নিয়েছিলাম সেই রুম থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা আগে আপনাদের, এই ভিউটার জন্যই হয়তো কি আমার পেলিংয়ে আসা। কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে, মানে আশা করছি দেখতে পাচ্ছেন, এটা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা। আমার পুরো ট্রাভেলটা একটা প্যাকেজ আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছিলাম। আমি একদম
ভিডিওর এন্ড সেশনে আমি সমস্ত ডিটেলস প্যাকেজে কত টাকা পড়লো, কোথায় কোথায় ছিলাম, কোথায় কোথায় ঘুরলাম, সে তো আপনারা জানতেই পারবেন। বাট প্যাকেজের পুরো ডিটেলসটা আমি একদম এন্ড সেশনে দিয়ে দেবো, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দেবো। আর অবভিয়াসলি আমার মনে হয় কিছুটা ক্ষেত্রে প্যাকেজ করে আসা একটু হেকটিক ফ্রি, বাট অনেক সময় নিজে নিজে ট্রাভেল করাটাও বেটার। তবে এক্ষেত্রে যেহেতু বাড়ির লোককে নিয়ে আসতে হচ্ছে, সেই কারণের জন্য আমার মনে হচ্ছে প্যাকেজটা করে নেওয়াটা বেটার। সো এতে আমি অনেক সুবিধাও পেয়েছি, খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকে। তো আমিও এই সিকিম সিরিজকে ডিভাইডেড করে দেবো কিছু কিছু পার্টে, যতটা কম পার্টে সম্ভব আর যতটা কম সময় সম্ভব পুরোটা আপনাদেরকে পুরো ইনফরমেশনটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। আজকে পেলিংয়ের পুরো সাইট সিন, কালকে রাত পেলিংয়ে ঢুকেছি, তেমন আর কিছু ভিডিও করিনি, শরীর আর দিচ্ছিল না, কোমর পিঠ এত ব্যথা, রাস্তার অবস্থা খুব একটা খারাপ না, বৃষ্টি হচ্ছে। আজকে তাও ক্লিয়ার স্কাই দেখা গেছে, থ্যাংক গড। আর আজকে পেলিংয়ের যেসব সাইট সিনগুলো করবো সেগুলো আপনার সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘগুলো পুরো ক্লিয়ার হয়ে যায় এবং কাঞ্চনজঙ্ঘার যে পুরো রেঞ্জটা এত পরিষ্কার দেখা যাচ্ছিল, আমি মনে হয় প্রথমবার এত পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে আমি দেখলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে ছটপট কয়েকটা ছবি তুলে নিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ ব্রেকফাস্ট সেরে আমাদেরকে বেরোতে হবে সাইড সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে ছিল লুচি, পোহা, ডিম আর ঘুগনি। সব কিছু আইটেমই খুব সুন্দর খেলেছিল, খুব লাইটভাবে বানানো হয়েছিল। পাহাড়ি অঞ্চলে বেশি হেভি খাবার না খাওয়াটা বেটার, এতে বমি হওয়ার সম্ভাবনা বেশি। তো লাইট খাবার খেলে বমিটা হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এই দিদিরা পুরোপুরি রুম সার্ভিস থেকে শুরু করে খাবার সার্ভিস সব কিছু নিজেরাই হ্যান্ডেল করছিলেন। হ্যাটস অফ টু দেম। কাল রাত হয়ে যাওয়ার জন্য আর হোটেলটা বাইরে থেকে দেখাতে পারিনি। এটা হচ্ছে আমাদের হোটেল। এখান থেকে যে 3টে ফ্লোর দেখা যাচ্ছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এরকমটার সঙ্গে নিচে আন্ডারগ্রাউন্ডে আরও 3টে ফ্লোর আছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আর প্রথম যে সাইট সিনটা আমরা করব সেটা হলো খেচুপেরি লেক। খেচুপেরি লেকে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। মোটামুটি প্রতিজন 20 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কেটে টিকিট কাউন্টার থেকে সোজা এগিয়ে এসে বাঁ দিক থেকে নেমে যেতে হয় খেচুপেরি লেকে যাওয়ার উদ্দেশ্যে। বলা হয় এই লেকটি খুব পবিত্র একটি লেক। বলা হয় এই লেকের কাছে যে উইশ আপনি করবেন সেটা নাকি ফুলফিল হয়। আর এটা হলো খেচুপেরি লেক। এটা হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব পবিত্র একটা লেক। কিছু উইশ পাওয়ার সুযোগ পেয়েছে, সেটা তো ছাড়া যাবে না। তো কিছু উইশ চেয়ে নিয়ে কয়েকটা ছবি ঝটপট তুলে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, আর সেটা হলো কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়ার যে রাস্তাটা এত খারাপ, বলতে পারেন এখানে কোনো রাস্তাই নেই। জাস্ট পাথুরে মাটির ওপর দিয়েই গাড়িটা যাচ্ছিল। কতবার যে গাড়িটা স্লিপ খাচ্ছিল, মানে মনে হচ্ছিল এই পড়লাম বলে। তো যাই হোক, এভাবেই যেতে যেতে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ফলসে। এই যে ফলসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলস না। কাঞ্চনজঙ্ঘা ফলসের টিকিট কেটে আরও একটু উপরে উঠতে হয়। এখানে আশপাশে অনেক খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু হালকা পাতলা খেয়েও নিতে পারেন। কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। টিকিট মূল্য বলে প্রতিজন 20 টাকা করে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে সোজা ওপরে, এবং সেইখানে আছে কাঞ্চনজঙ্ঘা ফলস। এই যে জলটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা ফলস থেকেই আসছে। এই হলো কাঞ্চনজঙ্ঘা ফলস।
খুব একটা যে বড় ফলস এমনটা না, তবে বৃষ্টির সময় আশা করছি ফলসটা ভীষণ দৈত্যাকার রূপ ধারণ করতে পারে। তো যাই হোক, ছোটোর উপরে সুন্দর ফলসটা। ফলস দেখে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হলো অরেঞ্জ গার্ডেন। তবে এদিককার রাস্তা কিন্তু খুবই ভালো ছিল, অতটা ভয়ঙ্কর ছিল না। আধ ঘন্টা যাওয়ার পরে পৌঁছলাম অরেঞ্জ গার্ডেনে। সবকটা পার্কিং লট বাইরেই আছে স্পটে, এখানে নিচের দিকে অনেকটা নামতে হয়। তবে অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য কিন্তু এখানে টিকিট কাটতে হয়, প্রতিজন 20 টাকা করেই পড়ে। যদিও কোনো গাছে অরেঞ্জ ছিল না, একটা গাছে জাস্ট আই থিঙ্ক শো অফের জন্য রেখে দেওয়া হয়েছিল, যাতে সবাই দেখতে পায়। নিচে ওই যে খরস্রোতা নদীটা দেখতে পাচ্ছেন, কত অবধি যেতে হয়। ওইখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, ওখানে কিছু খাবারের দোকানও আছে। সব জায়গাতেই মোটামুটি সিকিমের স্পটে খাওয়ার দোকান আছে, তবে কিছু কিছু জায়গায় বেশি দাম পড়ে, কিছু জায়গায় কম দাম পড়ে, সেটা ভ্যারি করে সেই জায়গার সিচুয়েশনের উপরে। এই হলো সেই স্পট। এখানে প্রচুর লোক ছিল, আর ফটো তোলার জন্য তো সুন্দর জায়গা এটা। তো লাস্টে তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী এবং খুব ইন্টারেস্টিং একটা সাইট সিনের উদ্দেশ্যে। রাস্তা ভয়ঙ্কর হলেও এইখানে আসার জন্য আমি অপেক্ষা করেছিলাম অনেক দিন, এবং দীর্ঘ প্রতীক্ষার পর আমি আসতে পেরেছিলাম। আর এটা আর কিছু না, এটা হলো পেলিংয়ের সেই ফেমাস স্কাই ওয়াক। স্কাই ওয়াকে উঠতে গেলেও কিন্তু এখানে টিকিট কাটতে হয়, আর টিকিট মূল্য পড়ে প্রতিজন 100 টাকা করে। টিকিট কেটে টিকিটটা চেক করিয়ে আমরা ঢুকে গেলাম স্কাই ওয়াকের উদ্দেশ্যে। অনেক ভেতরে কিন্তু বেশ খানিকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় স্কাই ওয়াকে যাওয়ার জন্য। আর একটা বিষয়, স্কাই ওয়াকে এন্ট্রি করার জন্য উপরে ওঠার সঙ্গে সঙ্গে উপরে উঠে বাইরে এখানটায় জুতো খুলে রাখতে হয় এবং খালি পায়ে প্রবেশ করতে হয়। চারিদিকে ভালোই মেঘ করেছিল, তো এত মেঘ করেছিল দেখুন বুদ্ধ মূর্তিটাও মেঘে ঢেকে গেছে। তো দূরের কোনো দৃশ্য তো দেখা যাচ্ছিল না। তো এই পথ ধরে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম স্কাই ওয়াকে। এদিকে বাবা অপেক্ষা করছে, আমরা অনেকটা পিছনে পড়ে গেছিলাম বলে আমরা উঠবো, তারপরে বাবা স্কাই ওয়াকে উঠবে। যাই হোক, অনেক দিনকার প্রতীক্ষা, অনেক দিনকার বলতে পারেন যে স্বপ্নও বলা যেতে পারে এই স্কাই ওয়াকে একবার ওঠার। কয়েকটা ছবি তুলে নিয়ে স্কাই ওয়াকের এক্সিট পয়েন্টে আসতেই এখান থেকেই সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা আছে বুদ্ধ মন্দিরে। আপনারা চাইলে উপরে উঠতে পারেন, অনেকটাই খাড়াই রাস্তা, অনেকটাই সিঁড়ি কিন্তু।
প্রচণ্ড উঁচুতে, এখানে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আর পুরো সিটি হচ্ছে মেঘে ঢেকে গেছে, প্রচুর মেঘ ঢুকছে। দাঁড়ান আর একটু দেখাই। স্কাই ওয়াকের পর দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করার জন্য একটা বাঙালি হোটেলের সামনে, যেটা আমাদের হোটেল থেকে বেশ কিছুটা আগেই ছিল। তবে খেয়েছি বলতে আমি আর ভাই আর বাবা খেয়েছিলাম চাউমিন, আর মা খেয়েছিল ভেজ থালি। দাম ছিল নমিনাল। আর এইটা হলো হোটেলে সন্ধ্যাবেলাতে আমাদের প্রোভাইড করা হয়েছিল চাটা। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজতে যায়। আর এদিকে পেলিংয়ে সাইড সিন করে কিছুক্ষণ আগেই হচ্ছে ঘরে ঢুকলাম। ভাইয়ের সঙ্গে এখন একটু ভাবছি তাস খেলবো। এই বহুকাল আগে তাস খেলেছি, বাট ভাই দেখলাম তাস নিয়ে এসছে। যাই হোক, সন্ধ্যাবেলাতে আমাদের বাঙালি প্যাকেজের যেটা সবচেয়ে কমন এবং অখাদ্য খাবার সেটাই দেওয়া হয়েছে, পকোড়া, চা। যাই হোক, এখানে যে চাটা ব্যবহার করা হয়েছে চাটা খুব সুন্দর হয়েছে। কাল থেকে যে চাটা এখানে খাচ্ছি খুবই ভালো হয়েছে। দেখা যাক আজকে ডিনারে কি আছে এখনো জানি না। ডিনারের ব্যাপারটা একটু 8টা না বাজলে বোঝা যাবে না। পেলিংয়ে সকালবেলার টেম্পারেচার মোটামুটি ঠিকঠাক থাকলেও দুপুরের পর থেকে টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় আর মারাত্মক বাইরে বৃষ্টি শুরু হয়। তো পেলিংয়ের অবস্থা খুব একটা ভালো ছিল না। খিদে তো ভালোই পাচ্ছিল। তো ডিনার করতে যাওয়ার আগে একবার বাইরেটা ঘুরে আসলাম, বৃষ্টিটা কিছুটা কমেছিল বলে। বাইরের অবস্থাটা একবার আপনারা দেখুন। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, গোটা পেলিং শুধু এখন মেঘের মধ্যে। যে ডিনারের ভিডিওটা তুলতে তো ভুলে গেছি। ডিনারে ছিল সেই সেম একই জিনিসই ছিল। রাত্রে ঘুমিয়ে গেছিলাম ডিনার করে। চা খেতে খেতে বাইরের এই দৃশ্য দেখার কি অনুভূতি। আমাদের যে ট্যুর অপারেটর ছিল সে অ্যাকচুয়ালি কথা রেখেছিল। তারা বলেছিল যে ভিউ রুম দেবে এবং ভালো রুম দেবে। এতটাও ভালো রুম হবে আমি বুঝতে পারি। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টে কিন্তু সেই একই জিনিসই ছিল যা বুঝলাম। এখানে ব্রেকফাস্ট ডিনার মোটামুটি একই জিনিসই থাকে। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় যতগুলো সাইট সিন পড়বে অবশ্যই সেগুলো কভার করবো, যদি না বৃষ্টি হয়। যেহেতু আগের দিন রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেমনটা আপনাদের বললাম, দেখুন বৃষ্টির জন্য রাস্তা প্রায় ধুয়ে চলে গেছে। এখন রাস্তা নেই বললেই চলে। গ্যাংটকে যাওয়ার রাস্তায় একটা ছোট্ট ভিউ পয়েন্ট ছিল, একটু টাওয়ার মতো করা ছিল, নিচে পুরো সিটিটাকে দেখার জন্য। একটু উঠেছিলাম ঠিকই, কিন্তু সকালে যেরকম পরিষ্কার ওয়েদার ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তত ওয়েদার খারাপ হতে শুরু করে এবং প্রচুর মেঘ ঢুকতে শুরু করে আবার। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জানি না কতগুলো স্পট কভার করতে পারবো কি পারবো না, তবে দেখা যাক যদি কিছু স্পট পাওয়া যায়।
একটা না অনেকক্ষণ আসার পরে মনে হলো যে একটু চা খাই রাস্তার ধারে দাঁড়িয়ে। তো রাস্তার মাঝেই একটা ছোট চায়ের দোকান দেখতে পেয়ে আমরা সাইড করে দাঁড়িয়ে গেলাম একটু চা খাওয়ার জন্য। পিলিং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাতে আমাদের কথা হয়েছিল যে আমরা নামচি চারধাম হয়ে তারপরে গ্যাংটক। তো যথারীতি নামচি চারধামের কাছে এসে গাড়িকে বাইরে পার্ক করে আমরা উঠে পড়লাম নামচি চারধামের উদ্দেশ্যে। বলে রাখি, নামচি চারধামে ঢুকতে গেলেও কিন্তু টিকিট কাটতে হয়, আর এখানে টিকিট মূল্য পড়ে প্রতিজন 50 টাকা করে। চারধামের মধ্যে ঢুকতে গেলে বাইরে কিন্তু জুতো খুলে যেতে হয়। এখানে প্রচুর শোপিসের দোকান আছে, আর শেষের দিকে একটা জুতো রাখার জায়গা আছে ফ্রি অফ কস্ট। এখানে জুতো রেখে আমরা ঢুকে যাব সোজা চারধামের উদ্দেশ্যে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে চালাচ্ছি একটাই কারণের জন্য, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে শিব ঠাকুরের মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা আমার আগের দার্জিলিং ব্লগটা দেখেছেন তারা হয়তো জানবেন যে ওইখানে একটা টি এস্টেট থেকে এই শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু দেখা যাচ্ছে। চারধাম থেকে বেরিয়ে বাইরে এই হোটেলটা থেকে, যেটা গাড়ির পার্কিং লটেই ছিল, একটু ফ্রাইড রাইস খেয়ে অর্থাৎ দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। বেশিরভাগ রাস্তাটাই ভালো পেলেও গ্যাংটকে যাওয়ার ঠিক আগে আগে রাস্তা কিন্তু ছিল ভয়ঙ্কর খারাপ অবস্থা। সন্ধ্যে সন্ধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। অবশ্যই থ্যাঙ্কস টু মাই প্যাকেজ অর্গানাইজার, যারা সব কিছু আগে থেকে এত সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছিল। হোটেলটা গ্যাংটক এমজি মার্গ থেকে অনেকটাই দূরে, কারণ আমরা লাস্ট সময় বুক করেছিলাম বলে আমরা এমজি মার্গের কাছে রুম পাইনি। তো এই হলো আমার আর ভাইয়ের রুম, আর এর পাশের রুমটা আমার বাবা মা ছিল। এই রুমের বড় রুম এটা ছিল, আর এই রুমে বড় একটা বিছানাও ছিল, টিভি সব কিছুই ওয়ার্কিং। এটা হলো আমাদের বাথরুম। অবভিয়াসলি রুমটা কিছু স্পেশাল কারণের জন্য বানানো হয়েছিল। তো আপাতত এখানে আমি আর আমার ভাই রয়েছি। বেশ বড় সড়োই রুমটা ছিল, বেশ স্পেসিয়াস। রুম থেকে বেরোলেই ডাইনিং হল, এখানেই আমাদের ডিনার এবং ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছিল। রুমে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্গের উদ্দেশ্যে। অবশ্যই গ্যাংটক এসছি, একটু কেনাকাটা করবো না এমনটা তো কোনোদিন হবে না। আমাদের চারজনের জন্য আমাদের হোটেল থেকে গ্যাংটক অব্দি আসতে ভাড়া লেগেছিল 250 টাকা। গ্যাংটকের এমজি মার্গে ছিল মারাত্মক ভিড়, বৃষ্টি হচ্ছিল, তা সত্ত্বেও ভিড় দেখুন। গ্যাংটকে যেহেতু ছিল আমাদের শুধু নাইট স্টে, তো গ্যাংটকের এমজি মার্গে এসে একটু মোমো খেলাম, কিছু কেনাকাটা করলাম, ঘরে ফিরে সেই চিকেন আইটেম খেয়ে ঘুমোলাম। পরের দিন সকালে তো আরও কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।